নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমাদের দেশের সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা হলো আমাদের মতোই আমাদের নিজেদের সমাজেরই একটি অঙ্গ এবং এই প্রবীণ অর্থাৎ সিনিয়র সিটিজেনদেরকে সুরক্ষিত এবং তাদের জীবন ধারণের মান যথাযথ রাখার জন্য ভারতীয় সংবিধান এবং সর্বোপরি ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিটি দেশের প্রবীণ নাগরিককে 4টি অধিকার বা রাইট প্রদান করেছে। যে সমস্ত অধিকারের ব্যাপারে আমরা কম বেশি প্রায় প্রত্যেকটি প্রবীণ নাগরিকই কিন্তু কিছুই জানি না। এই অধিকারের বলে প্রতিটি সিনিয়র সিটিজেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং এই অধিকারের ফলে সমাজে বা কোথাও তাদের আর অত্যাচারিত হতে হবে না এবং সেই সাথে তাদের ভরণ পোষণের জন্য আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না এবার থেকে। আজকের ভিডিওতে আমি সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রবীণদের জন্য যে 4টি অধিকার বা রাইট প্রদান করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেশের প্রতিটি প্রবীণ নাগরিকের জীবন ধারণের মান যথাযথ রাখার জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে সেলফ প্রোটেকশন লজ অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখার আইনের মধ্যে প্রবীণদের জন্য 4টি অধিকার প্রদান করা হয়েছে। আমরা এক এক করে জেনে নেব যে প্রবীণ নাগরিকদের জন্য কোন কোন 4টি অধিকার প্রদান করা হয়েছে। প্রথম যে অধিকারটা দেওয়া হয়েছে সেটা হলো রাইট অফ প্রপার্টি ব্যাক অর্থাৎ সম্পত্তির অধিকার পুনরায় ফেরত পাওয়ার যে অধিকার সেটা এখানে বলা হয়েছে। প্রথমত, যদি কোনো প্রবীণ নাগরিকের নামে কোনো সম্পত্তি থেকে থাকে, ধরুন কোনো বাড়ি আছে বা কোনো প্রপার্টি আছে এবং সে প্রবীণ নাগরিক যদি চাপে পড়ে বা পারিবারিক কোনো চাপে পড়ে সেই সম্পত্তি যদি তার নিজের ছেলে বা মেয়ে বা অন্য কাউকে গিফট করে থাকেন অর্থাৎ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি মনে করে থাকেন যে সেই সম্পত্তি আবার পুনরায় তাদের কাছ থেকে ফেরত নেবেন, তাহলে তিনি সেই প্রপার্টি পুনরায় ক্লেম করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া হয়েছে। সেটা হলো যে যখন তিনি গিফট করবেন বা ট্রান্সফার করবেন, সেই যে ডিড বা দলিল থাকবে সেই দলিলে অবশ্যই একটা কন্ডিশন প্রবীণ নাগরিককে লিখতে হবে যে সেই ছেলে বা মেয়ে অর্থাৎ যাকে তিনি প্রপার্টিটা দিচ্ছেন তার বদলে সেই ব্যক্তিকে সেই প্রবীণ নাগরিকের সমস্ত জীবনের ভরণ পোষণের দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং আগামী দিনে যদি সেই ভরণ পোষণের দায়িত্ব নিতে তার ছেলে বা মেয়ে বা পারিবারিক কোনো ব্যক্তি অস্বীকার করে থাকে, তাহলে সেই শর্ত মোতাবেক সেই প্রবীণ ব্যক্তি অর্থাৎ সিনিয়র সিটিজেন পুনরায় আদালতে ক্লেম করতে পারেন যে যেহেতু গিফট করার সময় সেই সম্পত্তি হস্তান্তর করার সময় এই শর্তটা দেওয়া হয়েছিল যে আগামী দিনে সেই প্রবীণের সমস্ত দায়িত্ব অর্থাৎ ভরণ পোষণের দায়িত্ব অর্থাৎ মেনটেন্যান্সের দায়িত্ব সেই ব্যক্তিকে নেওয়ার কথা বলা হয়েছিল এবং তখন তিনি সেই শর্ত মেনেই সেই সম্পত্তিটা দখল করেছিলেন বা গ্রহণ করেছিলেন, কিন্তু বর্তমানে সেই সম্পত্তি গ্রহণের পর তিনি তার সেই শর্ত বা কন্ডিশনটা ফুলফিল করছে না। এরকমভাবে যদি ক্লেম করা হয় তাহলে পুনরায় আবার আদালতের তরফ থেকে সেই বৃদ্ধ বা সেই বৃদ্ধার সেই সম্পত্তিটা পুনরায় ফেরত দেওয়ার অধিকার এখানে প্রদান করা হয়েছে। অর্থাৎ রাইট অফ প্রপার্টি ব্যাক অর্থাৎ সম্পত্তির অধিকার পুনরায় ফিরে পেতে পারে একজন প্রবীণ নাগরিক যদি সম্পত্তির অধিকার হস্তান্তর করার সময় এই রকম কোনো কন্ডিশন তিনি যদি গিফট ডিডে লিখে রাখেন। তাহলে এবার আমরা দ্বিতীয় যে অধিকারটার ব্যাপারে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় যে অধিকারটা একজন প্রবীণ নাগরিককে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা হলো রাইট অফ মেনটেন্যান্স অর্থাৎ রক্ষণাবেক্ষণের অধিকার। যদি কোনো প্রবীণ নাগরিক অর্থাৎ কোনো সিনিয়র সিটিজেনের যথাযথ কোনো আয় না থেকে থাকে, অর্থাৎ ধরুন তার কোনো পেনশন নাই বা তার কোনো রকম কোনো প্রপার্টি নেই বা কোনো রকম কোনো ইনকাম নেই, স্থায়ী ইনকাম নেই এবং নিজের খরচ খরচা চালানোর জন্য তাকে যদি ছেলে মেয়ের উপর নির্ভরশীল থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ফাইন্যান্সিয়াল স্টেবল তার ছেলে বা মেয়ের কাছ থেকে তিনি ভরণ পোষণের দাবি করতে পারেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন বৃদ্ধ বা বৃদ্ধার যদি সেরকম কোনো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকে যাতে করে তিনি নিজের বা তার পরিবারের খরচ খরচাদি করে উঠতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরকে এই অধিকারটা দেওয়া হয়েছে বা এই রাইটটা দেওয়া হয়েছে
যে তারা অবশ্যই তার ছেলে বা মেয়ের কাছ থেকে তারা মেনটেন্যান্স বাবদ খরচ খরচাদি ক্লেম করতে পারে এবং সেক্ষেত্রে তার পুত্র বা কন্যা কখনোই এটা আদালতে বলতে পারে না যে তিনি তার বৃদ্ধ পিতা মাতার দায়িত্ব নেবে না বা তাদের ভরণ পোষণ বাবদ কোনো অর্থ প্রদান করবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অধিকারটা দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রবীণ নাগরিকদের পক্ষে। এবার আমরা তৃতীয় যে অধিকারটা দেওয়া হয়েছে সেটার ব্যাপারে জানব। তৃতীয় যে অধিকারটা দেওয়া হয়েছে সেটা হলো রাইট অফ এভিকশন অর্থাৎ উচ্ছেদের অধিকার। ধরুন কোনো এক প্রবীণের নামে একটি বাড়ি বা কোনো প্রপার্টি আছে বা কোনো ফ্ল্যাট আছে এবং সেই বাড়িতে সেই প্রবীণ তার আত্মীয়দের সাথে বসবাস করে। অর্থাৎ এক্ষেত্রে আত্মীয়টা বলতে এখানে রক্তের সম্পর্ক হতে পারে বা দূর সম্পর্কের কোনো আত্মীয় হতে পারে। অর্থাৎ রক্তের সম্পর্ক বলতে এখানে ছেলে বা বৌমা বা মেয়ে বা জামাই ইত্যাদি সকলেই আসতে পারে বা দূর সম্পর্কের কোনো আত্মীয়ের সাথেও তিনি বসবাস করছেন। এবার যদি কখনো সেই প্রবীণ নাগরিকের এমন মনে হয় যে তিনি তার সেই আত্মীয় দ্বারা শারীরিক বা মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন এবং সেই প্রবীণ যদি মনে করে থাকেন যে সেই আত্মীয় বা তার ছেলে বা মেয়ে বা বৌমা বা জামাইয়ের সাথে বসবাস করা তার পক্ষে সুখকর হচ্ছে না, তাহলে তিনি সেক্ষেত্রে এসডিএম কোর্টে অর্থাৎ যেটা সাব ডিভিশনাল কোর্ট আছে সেই কোর্টে আবেদন করতে পারেন যে সেই ব্যক্তিদের নিজের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য। অর্থাৎ একজন প্রবীণ নাগরিককে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রাইট অফ এভিকশন অর্ডারটি দেওয়া হয়েছে যাতে করে সেই প্রবীণ নাগরিক যদি মনে করে থাকেন যে তার নিজের ছেলে বা তার নিজের মেয়ে বা তার নিজের বৌমা বা তার নিজের জামাইয়ের সাথে বসবাস করা বা অন্য কোনো ব্যক্তিদের সাথে বসবাস করা তার পক্ষে সুখকর হচ্ছে না বা তাদের দ্বারা তিনি প্রতারিত হচ্ছেন বা শারীরিক বা মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন, তাহলে তিনি অবিলম্বে তাদেরকে সেই বাড়ি থেকে বার করে দিতে পারেন। এক্ষেত্রে তার নিজের ছেলে মেয়ে হলেও তাদেরকে বার করে দেওয়া যায় এবং সেক্ষেত্রে পিতা বা মাতার বাড়িতে ছেলে মেয়েদের থাকার অধিকার আছে সেই যুক্তি কখনোই গ্রাহ্য করা হবে না। একজন প্রবীণ যদি অবশ্যই এটা মনে করেন যে তাদের সাথে বসবাস করা সুখকর হচ্ছে না, তাহলে তিনি আন্ডার সেকশন 23 ভিত্তিতে রাইট অফ এভিকশনের আশ্রয় নিতে পারেন। অর্থাৎ এই তৃতীয় অধিকারটি একটা পাওয়ারফুল অধিকার একজন প্রবীণ নাগরিকের পক্ষে দেওয়া হয়েছে। এবার চতুর্থ যে অধিকারটি একজন প্রবীণ নাগরিককে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা হলো রাইট টু কমপ্লেন অর্থাৎ অভিযোগের অধিকার। যদি কোনো প্রবীণ নাগরিক কখনো কোনো সমস্যায় পড়েন তবে সেক্ষেত্রে সেই প্রবীণ নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে সেই সমস্যাদায়ক ব্যক্তি বা সেই সমস্যাদায়ক পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার এবং এই অভিযোগ আইপিসি ধারা অনুযায়ী করা হয়ে থাকে। যদি কোনো প্রবীণকে অর্থাৎ সেই প্রবীণ নাগরিককে এই অভিযোগ করতে কেউ বাধা দিয়ে থাকে, সেটা যদি তার নিজের পরিবারেরই কোনো সদস্য হয়ে থাকুক বা তার সমাজ হয়ে থাকুক বা আশেপাশের প্রতিবেশীরাই হয়ে থাকুক, যদি এরকম কেউ বাধা দিয়ে থাকে তাহলে সেই বাধা দানকারী ব্যক্তিদের বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে। এক কথায় বলতে গেলে একজন প্রবীণ নাগরিককে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি অভিযোগ করতে যান তাহলে সেক্ষেত্রে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না এবং যদি বাধা দেওয়ার চেষ্টা করে এবং তার বিরুদ্ধেও যদি সেই প্রবীণ নাগরিক আবেদন করেন তবে সেই বাধাদানকারী ব্যক্তির বিরুদ্ধেও শাস্তির এখানে একটা প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, ভারতীয় সংবিধান এবং সর্বোপরি ভারতীয় সুপ্রিম কোর্ট একজন প্রবীণ নাগরিকের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে চারটি অধিকার বা রাইটস প্রদান করেছে, যেগুলি হলো রাইট অফ প্রপার্টি ব্যাক, রাইট অফ মেনটেনেন্স, রাইট অফ এভিকশন এবং রাইট টু কমপ্লেন, সেগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই রকমের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।